যে লোক এই দেশে জন্ম নিয়ে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে, যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো, সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের সে কম দেশপ্রেমী। আপনি ইনকাম করেন, সমস্যা নাই, ইনকাম করে ডলার পাঠান, তাও কোনো সমস্যা নাই, আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন? নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বেসিক পয়েন্ট আমার এটা ভাই। এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমনে চলতে হয়, ডক্টর আলী রিয়াজ শিখাবে রিক্সা কেমনে চালাতে হয়, ওটা রিক্সাওয়ালা জানে। যে রিক্সায় চড়ে, যে রিক্সা চালানো দেখে, রাস্তা দিয়ে হাঁটে, সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে, এটা ওই বিদেশি লোক শিখাতে পারবে না। আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে, কথা পরিষ্কার। লন্ডনের বৈঠকের পর বিএনপির সুর এক ধরনের ছিল বা সরকারের তারা সমর্থন ছিল, গতকালের পরে আবার তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে সরকারের প্রতি বা এই ভূমিকার প্রতি, ঐকমত্য কমিশনের প্রতি। এটি কি আসলে এমন যে ঐকমত্য কমিশন বা সরকার একদম তীরে এসে তরি ডুবালো, বা শেষ সময় কি বিএনপির আস্থা ভণ্ডুল করে দিল কিনা, বা ভোটের আগে এই ধরনের ঘটনা সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখেন, আমি প্রথমত বলি আপনাকে যে ঐকমত্য কমিশন যেটা, অথবা এর আগে সংস্কার কমিশনগুলো, যখন সংস্কার কমিশনগুলো গঠন হয়, আমি তখনই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি একদম শুরুর থেকে। আমার মনে হয় না গত কয়েক মাসে একদিনের জন্য আমি কোনো ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এরা ভালো কিছু করতে পারবে, এটা আমি কখনো মনে করি নাই। আমি মনে করিনি অন্য কারণে। আমার কারণটা ছিল এতে খুবই অযোগ্য লোকদের দিয়ে, আনারি লোকদের দিয়ে এই কাজটা করানো হচ্ছিল, যথেষ্ট আনারি লোকজনদেরকে দিয়ে। এবং এটা করা হচ্ছিল এই কারণে তারা এটা আসলে গুরুত্বই দেয় নাই। সংস্কার যে প্রয়োজন এই জিনিসটাই এই সরকার গুরুত্ব দিয়ে করে নাই কাজটা। এটা হলো আমার বিবেচনা, কারণ এই লোকগুলোকে তো আমি চিনি। আমার কাছে একটা লোক ম্যাক্সিমাম লোককে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই। তারপরে তারা করছে কিছুদিন ধরে, কিছু এইটা সেটা করছে, করার পরে কিছু কিছু ভালো কাজ যে নাই তা তো না, কিছু যত খারাপ করে কিছু তো করে, কিছু কিছু করছে। করার পর তারপরে যখন ঐকমত্য কমিশন হয়েছে, এখানে আসার পর এটা শুরুর থেকে কতগুলো ভুল ছিল আমার কাছে, ওগুলো আমি বলছি, বহুবার বলছি, বারবার বলতে চাই না। তো এই পর্যন্ত আসছে। তাহলে ঐকমত্য কমিশনের প্রতিদিন এই পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে এক ধরনের আলোচনা, আর কি আমি এটা রিমান্ডই বলি। প্রতিদিন যাও, আলোচনা করো, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওনাদের তো আর কাজ নেই, বিদেশ থেকে আসছে ভাড়া নিয়ে, ভাড়াটি হিসেবে আসছে, এসে নিয়ে কি কি করে না করে নিয়ে মোটামুটি এক জায়গায় আসছে। আনা এই লোকের সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? এই যে পলিটিক্যাল পার্টিগুলো, তারা কোনটাতে কোনটাতে নোট অফ ডিসেন্ট দিল, কোনটাতে আপত্তি করলো, কোনটা তারা চায় না বললো, এগুলি তারা নোটটাও ঠিক মতো নিতে পারে নাই। তা না হলে যে জিনিসটার উপর নোট অফ ডিসেন্ট দিল, সেই জিনিসটা কিভাবে সনদের অংশ হয়ে যায়, সেটা কিভাবে সর্বসম্মতভাবে হয়েছে এরকম ভাবে উপস্থাপিত হয়, কিভাবে হয় রে ভাই? বিএনপি তো বলছে যে আমরা এগুলো তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, কোথাও লেখেন নাই কেন? লেখে নাই। বললাম তো, তারা হয় অযোগ্য। সনদে লেখা ছিল, এইখানে সুপারিশে এসে নাই। সনদে লেখা আছে, সনদে লেখা। সুপারিশ তো নাই তো ভাই, আপনি বলেন সুপারিশ তো নাই, তাহলে বলতেছে কোনো বিএনপি? তাহলে বিএনপি ভুল বলতেছে নাকি? না, সনদে তাহলে কি হলো জিনিসটা? আবার আরেক দিক দিয়ে কি হচ্ছে, এখন আমি বিএনপি পলিটিক্সে বলি, বিএনপি আসলে কি চায়? বিএনপি কি মনে করেন এই যে স্বাক্ষর করছে, হ্যান করছে, ত্যান করছে, বিএনপি কি খুব মিন করে এগুলো? বিএনপি যদি মিন করতো, যেদিন বিএনপি মিন করতো ওই দিন তাদের 31 স্টপ রাখতো। এক মুরগির আপনি কয়বার জব করবেন? আপনি একবার এরা সংস্কার করবো, আবার এর উপরে 31 চাপাবেন নাকি? বিএনপি তার 31 নিয়ে আসে রে ভাই, এটা সোজা হিসাব। এবং বিএনপি 31 নিয়ে গত কয়েক মাস, প্রায় 1 বছরের উপরে ধরে সারা দেশে তারা এটা নিয়ে আলোচনা করতেছে, ওয়ার্কশপ করতেছে, কর্মীদের সঙ্গে আলোচনা করে, সবার সঙ্গে সবকিছু করতেছে না? তাহলে তো যদি তারা এটার মধ্যে এত সিরিয়াস হইতো, তারা যদি এই সংস্কার নিয়ে এত সিরিয়াস থাকতো, তাহলে তো ওটা স্টপ রাখতো যে ভাই একই কাজ তো 2বার করার দরকার নাই। করতেছিল কেন? তারা তাদের 31 মধ্যে আছে, এবং 31 সেখানে অনেকগুলো মিলও আছে, কিছু একদম যে অমিল তা তো না, কিছু মিল তো আছেই। সেগুলো তো একটা ইস্যু। এখন বিএনপি বলেন যে এতক্ষণ তারা সব কি কারণে হলো রাজি, এটার কারণ ওই একটাই, তাদের মূল বক্তব্যটা হলো ভাই ইলেকশনটা দেও। এখন ইলেকশন দেওয়ার আগে ওই যে দেখেন না, আপনি দেখেন অনেক সময় কিন্তু যে বিয়ের যখন অনুষ্ঠান হয় না, ও দুই পক্ষের মধ্যে হ্যাবে কিন্তু মারামারি আরম্ভ হয়ে যায়, এটা নিয়ে ওইটা নিয়ে, এটা নিয়ে, খাওয়া নিয়ে, অনেক কিছু নিয়ে, গয়নাপত্র নিয়ে অনেক মারামারি হয়। কিন্তু তখন করে কি,
ছেলের পক্ষ থেকে ছেলে একটা ছোট্ট চিটকুট পাঠায় মেয়ের কাছে, এগুলি হোক, বিয়াটা হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। বিএনপি হলো ওই চিটকুট, ইলেকশনটা হোক, এর আগে মারামারি যা বলবা হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে লিখে দেয় তোমার বাপকে বলো, যা বলে হ্যাঁ হ্যাঁ করতে বলো, নিমু তো আমি, সমস্যা নাই কোনো। বিএনপি হলো ওই ফরম্যাট, যা বলতো সব রাজি, ইলেকশনটা ব্যয় করো। ইলেকশন করার পর আমি তো বিএনপির হিসাব আর কি, আমি তো ভাই ক্ষমতায় আসুন, তখন আমি দেখবো নি আমার কি করতে হয়, তখন যেটা আইনে বলে সেটাই আমি করব। কাজে আলটিমেটলি আমার বিবেচনায় এইটা ভাই একটা কিছু হইল না, এই যেটা করছে জাস্ট সময় হয় কি জিনিসটা আমি বলি আপনাকে শুনেন, আপনি কত বড় জ্ঞানী এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু দেশপ্রেমিক। জ্ঞানী লোক ধুরন্ধর চোর হইতে পারে, কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হইতে পারে, চোর হইতে পারে না। দেশপ্রেমটা হলো ইম্পর্টেন্ট। যে লোক এই দেশে জন্ম নিয়ে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে, যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো, সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের সে কম দেশপ্রেমিক। আপনি ইনকাম করেন সমস্যা নাই, ইনকাম করে ডলার পাঠান তাও কোনো সমস্যা নাই, আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন? নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বেসিক পয়েন্ট আমার এটা ভাই, এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমন চলতে হয়। ডক্টর আলী শিখাবে রিক্সা কেমন চালাইতে হয়, ওটা রিক্সাওয়ালা জানে, যে রিক্সায় চড়ে, যে রিক্সা চালানো দেখে, রাস্তা দিয়ে হাঁটে, সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে, এটা ওই বিদেশি লোক শিখাতে পারবে না। আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে। ভাই কথা পরিষ্কার।